ডোনাল্ড ট্রাম্প সময় দিয়েছিলেন টিউসডে 8 PM ইউএসএ টাইম, কিন্তু যেটা এই ইস্টার্ন টাইম সেটা হচ্ছে ভোর 5টা। এবার আপনাদেরকে আমরা বলবো যে শেষ 90 মিনিটে কি হলো, ইরানে পরমাণু অ্যাটাকের শেষ 90 মিনিটটা কেমন ছিল, কি হলো বলুন তো আজ ভোরে। অর্থাৎ এই যে আজকের ভোটটা, অনেকেই ভেবেছিলেন হয়তো মানচিত্র থেকে দেখা যাবে না ইরানকে, কিন্তু কিভাবে সবটা বদলে গেল বলুন তো। পেছনে কি এক প্রস্থ আলোচনা হয়েছে, আসল কারণগুলো আমরা আজকে খোঁজার চেষ্টা করব যে কিভাবে ইউএসএকে হারিয়ে ইসলামী বিশ্বের বিশ্বজয়। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে পরমাণু অ্যাটাকের শেষ 90 মিনিট আমরা কথাটা বলছি না, ব্যাপারটা তো এইরকমই যে একটা ছোট্ট পোস্ট ডোনাল্ড ট্রাম্পের এবং তাতে লেখা টিউসডে 8 PM। কি হতে চলেছে, কি হবে আমরা কেউই জানতাম না, কিন্তু আজ সকালে আমরা দেখলাম যে ইউএসএকে হারিয়ে কিভাবে এলো ইসলামের বিজয়। শেষ 90 মিনিট কি হলো আমরা এক এক করে যদি আলোচনা করি। শুভাশিস, দেখুন, আমার প্রথম জিনিসটা যেটা সেটা হচ্ছে একটা মিথ্যে ন্যারেটিভকে রটানোর চেষ্টা করা হচ্ছিল এবং খুব যত্ন সহকারে রটানোর চেষ্টা করা হচ্ছিল যে শেষ কিছু সময়ের মধ্যে আমেরিকা বোধহয় সাংঘাতিক কিছু একটা ঘটাতে চলেছে, এই করতে চলেছে, সেই করতে চলেছে। আমি যতগুলো টিভি চ্যানেলে গতকাল গিয়েছি আমি সবাইকে ওপেনলি স্ট্রেট একটা কথা বলেছি, আমেরিকার ক্ষমতা নেই কিছু করার, ক্ষমতা নেই আমেরিকার ইরানের ভিতরে ঢুকে কোন রকম কিছু করার এট দিস পয়েন্ট অফ টাইম। আমি আবারও রিপিট করছি, যদি কেউ ভেবে থাকে আমেরিকা দয়া করেছে, সে বোঝে না আন্তর্জাতিক সম্পর্ক। আমি পরিষ্কার বলছি, ইরানে ঢুকে কিছু করার ক্ষমতা ছিল না আমেরিকা। আমেরিকা যেভাবে পলিটিক্যালি, আমেরিকা যেভাবে রিজনালি, আমেরিকা যেভাবে কন্টেন্ট ওয়াইজ লস করেছে, সেই লসটাকে আমেরিকা কোনোভাবেই ভরপাই করতে পারছে না বলেই এই পিস স্টকের ন্যারেটিভটা এখন স্টার্ট করেছে। আমেরিকা নিউক্লিয়ার অ্যাটাক করলে আমেরিকা হোয়াইট ওয়াশড হয়ে যেত ডিপ্লোম্যাটিক এন্টায়ার পোডিয়াম থেকে। সবাই ওয়েট করছিল এটার জন্য যে আমেরিকা কি করে। আমি বলছি আমেরিকা কিচ্ছু করবে না, এটা গোটা ডিপ্লোম্যাটিক অর্গানাইজেশনস গুলো জানতো। তার কারণ ইরান আমেরিকাকে যে লসগুলো এনে দিয়েছে। 10 করে একটু পয়েন্ট ভিত্তিক আলোচনা করি যে ব্রেকিং নিউজ গুলো আজকে সকালে সবার আগে এসেছে। 1 নম্বর হচ্ছে আমেরিকার প্রতিশ্রুতি, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন বা সামরিক হামলা চালানো হবে না। এর নেপথ্যের কারণটা কি? না, এই 10টা পয়েন্ট ইরান আমেরিকার সামনে ফেলেছে অ্যাজ এ নেগোসিয়েশন পয়েন্টার, এবং এটা আমেরিকার কোনো বক্তব্য নয়, এটা ইরান আমেরিকাকে 5টা পয়েন্টার দিয়েছিল আজ থেকে 7 দিন আগে, আজকে 10টা পয়েন্টার দিয়েছে। তার মধ্যে গত 5টা পয়েন্টার আছে, তার সাথে আরো 5টা পয়েন্টার অ্যাড করেছে। তার মধ্যে প্রথম পয়েন্টার যেটা আপনি পড়লেন, হ্যাঁ, এই বললাম তো ইরান থেকে চাওয়া হয়েছিল, চাওয়া হয়েছে না, এটা প্লেস করা হয়েছে। এটাই ইসলামাবাদের ডিসকাশন পয়েন্টার্স। এই পয়েন্টারের উপরে ইসলামাবাদ ডিসকাস করা শুরু করবে। এবার আমার কাছে প্রশ্ন হলো খুব সহজ, সেটা হলো যে কোনোভাবে কিছু কারণে ইরানের উপর থেকে সিজফায়ার করতে হবে আমেরিকাকে। আমেরিকা তো এই যুদ্ধ জিতে গেছে, আমেরিকা তো এই যুদ্ধ দারুণ ভাবে কিছু একটা করেছে। তাহলে আমেরিকাকে কেন সিজফায়ার করতে বাধ্য করতে পারছি না? আমার কাছে প্রথম প্রশ্নবোধক চিহ্ন তো সেখানেই। তার মানে ইরান জানে যে আমেরিকা সেই জায়গায় দাঁড়িয়ে আছে যে আমেরিকাকে যদি কমপ্লিট সিজফায়ারের কথা প্রেসার করা হয়, আমেরিকা সেটা নিতে বাধ্য। আমি পরের পয়েন্টটা বলুন। হ্যালো, পরের পয়েন্টটা হচ্ছে হরমুজ প্রণালী, যেটাকে নিয়ে সব থেকে বেশি আমরা দেখেছি যে এই যুদ্ধে সব থেকে যেটাকে সামনে রাখা হয়েছিল, সেই হরমুজ প্রণালী কি সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত? হরমুজ প্রণালী সর্বত্রভাবে দুটো দেশের মিউচুয়াল ডিসকাশনের মধ্যে অপারেটিভ হয়। একটা হচ্ছে ইরান, অন্যটা হচ্ছে ওমান। এই ইরান এবং ওমান এই দুটো দেশেই এক জায়গায় অ্যালাইনমেন্ট ছিল, তারা একটা মাইন সাজিয়ে রেখেছিল, রুট বানিয়ে রেখেছিল, যেখান থেকে কোনো জাহাজ পাস করতে পারছিল না উইদাউট ইরানস পারমিশন। এবং হরমুজ প্রণালী যখন ট্রাম্প বলেছিল, প্রথম ট্রাম্পের ন্যারেটিভ ছিল যে আমি হরমুজ প্রণালী দিয়ে কাউকে সিকিউরিটি দিয়ে যদি নিয়ে যেতে হয় আমি নিয়ে যাব, কিচ্ছু করতে পারেনি, কোনো সিকিউরিটি দিতে পারেনি। এবং পরবর্তীকালে নিজের জাহাজ নিজে পাস করাতে পারেনি, ইসরায়েলের জাহাজ পাস করাতে পারেনি, আমেরিকার নাক কেটে একদম মাটিতে ফেলে দিয়েছে ইরান।
শুধুমাত্র ইরান যাদের যাদের জাহাজ চেয়েছিল যাক, শুধু সেই জাহাজগুলোকে ইরান অ্যালাউ করেছে, এবং দ্যাট ইজ হোয়াট দে হ্যাভ ডান। এবং সেটাই করেছে, সেটাই চেয়েছিল, সেটাই করেছে, এবং সেটা প্রমাণ করছে যে হরমুজ প্রণালী ইরান এবং ওমান বাদ দিয়ে কারুর কোনো রেসপন্সিবিলিটি নেই তার অপারেশনসে, এবং সেটাই যেন আমেরিকা বাধ্য হয়ে স্বীকার করে, সেই জায়গাটাই করে দিচ্ছে এই দ্বিতীয় পয়েন্টটি। একদম, আমরা এই পয়েন্টগুলো নিয়ে অবশ্যই আসবো, আলোচনা করব। তবে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম শুভাশিস, যে শেষ 90 মিনিটে কি এমন ঘটে গেল যে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এই যে টিউসডে 8 PM টাইম দেবার পরেও, এত কিছু বিশ্বে ঘটে যাবার পরেও শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হলো। আমি এখানে একটা বিষয় আপনার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে কোথাও গিয়ে কি ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেনি যে ইরানকে যদি অ্যাটাক করতে যাই তাহলে রাশিয়া এবং চায়না এই দুটো শক্তিধর দেশ রয়েছে, তারা ছেড়ে কথা বলবে না? কোথাও গিয়ে কি ডোনাল্ড ট্রাম্প এটা বুঝতে ভুল হয়েছিল? না 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 না, ইরানকে ও অ্যাটাক করতোই না, এটাই আমি আপনাকে বলছি। ও ভেবেছিল ইরান এই বক্তব্যগুলো শুনে নিজের তরফ থেকে একটা বক্তব্য দেবে। ইরান কোনো বক্তব্য দেয়নি, ইরান চুপ করেছিল, ইরান কিচ্ছু বলেনি, ইরান একদম ডেড সাইলেন্স ছিল। কেন? কারণ ইরান আমেরিকাকে পরিষ্কার বলেছিল যে আমেরিকা যদি কিছু চায় আমেরিকা সেটা যেন বলে। আমেরিকা বলেছে যে আমি আপনাকে অ্যাটাক করবো, অমুক করবো, তোমাকে। ইরান কোনো রিপ্লাই করেনি। ইরান এক একবারের জন্যও বলেনি যে আপনি আমাকে এটা মানলে আমি সেটা করবো, আমি ওটা করবো, কিচ্ছু বলেনি। ইরানের স্ট্যান্ড থেকে যা যা করা উচিত ছিল সেগুলো ইরান করেছে, কারণ ইরান জানতো আমেরিকা এই ধরনের কিচ্ছু করবে না, এটা ন্যারেটিভ ওয়ার। আমেরিকা চাইছিল ইরান কিছু বলুক, আমেরিকা চাইছিল ইরান বলুক আমি ওয়াশিংটনে আক্রমণ করব, আমেরিকা চাইছিল ইরান বলুক যে আমি আরো ডিভাস্টেটিং কিছু একটা করবো, করেনি। হিউম্যান লেয়ার তৈরি করেছিল বিভিন্ন ইলেকট্রিক জোনের কাছে। কেন করেছিল? কারণটা এনার্জি হাব গুলোতে যদি ওরা অ্যাটাক করতো এবং তাতে সাধারণ মানুষ মারা যেত, তাহলে আমেরিকা আজকের ডেটে দাঁড়িয়ে গোটা পৃথিবীর কাছে কালিমা লিপ্ত হয়ে যেত। আমেরিকাকে আবার হারালো এই হিউম্যান ডিপ্লোমেসি ইউজ করে। ইরানের সাধারণ মানুষ ইরানের রেজিমের সাথে নেই যে ন্যারেটিভটা তৈরি করেছিল, তাহলে কালকে রাত্রে গিয়ে যারা ইরানের এনার্জি হাব গুলোকে প্রোটেক্ট করছিল হিউম্যান চেইন তৈরি করে, তারা কারা? তারা কারা যাদেরকে সামনে রেখে ইরান লড়াইটা সাজালো? সুতরাং আমি প্রথম দিন থেকে আজ অব্দি যেটা বলছি সেটা হচ্ছে ইরানের নিজস্ব প্রবলেম হচ্ছে এই রেজিম চেঞ্জ। এটা আমেরিকার কিচ্ছু করার নেই, আমেরিকার কোনো দাদাগিরি ইরান মানেনি, মানবে না। এবং এটা প্রমাণ করে দিল আমেরিকা এত নোংরা, এত বাজে, এত কুৎসিত ভাবে এই যুদ্ধটা হেরেছে, যেটা আমেরিকার ইতিহাসে সত্যিটা দেখা হলে সবাই জানতে পারবে। ঠিক, তাহলে কোথাও গিয়ে এই যে শেষ মুহূর্তটা, অর্থাৎ আজকে যখন ভোর 5টা, ঠিক তার আগের মুহূর্তগুলো যখন পাকিস্তান একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছে, আসিম মুনির তিনি আলোচনার পথে এগোচ্ছেন, পাকিস্তান আলোচনার পথে যাচ্ছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক আমি একটু জায়গাগুলো ধরে ধরে যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ তিনি ফোনে কথা বলা শুরু করলেন, ফোনে তিনি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলেন, এবং তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প একদিকে রয়েছেন, তারপরে রয়েছেন রুবিও, এবং তারা সবাই মিলে এই যে আলোচনাটা হচ্ছে, যে কোথাও গিয়ে এবার ইরানের ওপর এই যে 8 PM এই জায়গাটা 6:32 তখনও এই আলোচনাটা কিন্তু জারি রয়েছে। না 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 না, একদম মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা আমি আপনাকে বলছি। তাহলে কি পাকিস্তান মিথ্যের পথে হেঁটে পুরো খিটটা খেয়ে গেল? পাকিস্তান কেউ না, পাকিস্তান কেউ না, পাকিস্তান গলায় সাপ গিলে ফেলেছে। এবার আপনি বোঝার চেষ্টা করুন জিনিসটা। পাকিস্তান বলছে মধ্যস্থতাকারী, কারেক্ট? পাকিস্তান কার কার সাথে মধ্যস্থতা করছে এবং কে কে পাকিস্তানকে সহযোগিতা করছে? ওই কলে ইরানের রিপ্রেজেন্টেটিভ কে ছিল? কে ছিল ইরানের রিপ্রেজেন্টেটিভ? কোনো মেনশন আছে? নেই। কোনদিন শুনেছেন যে দুপক্ষের মানে মধ্যে মধ্যস্থতা হচ্ছে আর মধ্যস্থতাকারী আর এক পক্ষ আছে আর মধ্যস্থতা স্টার্ট হয়ে গেল? কোনোদিন হয়েছে আজ অব্দি? কে ডিসাইড করছে যে পাকিস্তান মধ্যস্থতা করবে? আমেরিকা। কে ডিসাইড করছে ইসলামাবাদে মধ্যস্থতা হবে? আমেরিকা। তাহলে এই মধ্যস্থতার যে এন্টায়ার প্রসেসটা, এটাই তো একমুখী। ইরানের তো এখানে সভ্যতা দেখিয়েছে। ইরান বলে যে হ্যাঁ আমরা এই 10টা পয়েন্টের উপরে বসতে রাজি আছি। ইরান যদি বলতো আমার লোকেশনের প্রবলেম আছে, ইরান যদি বলতো আমার যে মিডলম্যান তাকে নিয়ে প্রবলেম আছে, আমেরিকাকে তো তাহলে নতুন মিডলম্যান খুঁজতে হতো। কেন পাকিস্তান মিডলম্যান হিসাবে এখানে ইম্পর্টেন্ট? কারণটা হলো
আমেরিকার কথায় উঠবে বসবে, আমেরিকার কথায় যা বলবে তাই করবে, এরকম একটা দেশকে মধ্যস্থতা করতে হতো। এবং সেই জন্যই পাকিস্তান। এবং আপনাকে আমি বলছি, এইখান থেকে আমেরিকা পাকিস্তানকে কিছু ফিনান্সিয়াল এড, কিছু ডিপ্লোম্যাটিক সাপোর্ট, আর কিছু বিভিন্ন ওয়ার্ল্ড অর্গানাইজেশনের স্ট্যাটাস পাইয়ে দেওয়ার চুক্তিতে আমেরিকা পাকিস্তানকে এখানে জড়ো করেছে। পাকিস্তান একটা ভিখারি, যা বলবে তাই করবে। কালকে যদি বলি ইট মারে ইট মারবে, পরশু যদি বলি কারোর বাড়ির দেয়ালে গিয়ে নোংরামি করছে তাই করবে। কারণ পাকিস্তানের নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই এখানে। দ্বিতীয় কথা, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো ইরান যে 10টা পয়েন্ট দিয়েছে, আমরা দুটো পয়েন্টে গেলাম পরে আলোচনাটা এইটাতেই। শুভাশিস, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই যে শেষ 90 মিনিটের কথা আমরা বলছিলাম, এই আলোচনাটাও আমরা চালিয়ে নিয়ে যাব, যে ঠিক গতকাল সন্ধ্যে 6:30 আমেরিকান টাইম, সেখান থেকে 8টা পর্যন্ত এই শেষ 90 মিনিটে কিভাবে কি এগোলো। কারণ ইরান তো তৈরি ছিল, ইরানের জনতা, ইরানের আর্মি, ইরানের প্রশাসন, তারা তৈরি ছিল যে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু সেখান থেকে দেখা গেল যে পিছিয়ে আসতে বাধ্য হলো আমেরিকা। তাহলে ইরানের পক্ষ থেকে আলোচনাটা কার সঙ্গে হলো, এটা যেমন অত্যন্ত প্রাসঙ্গিক, এবং কোন 10টা কারণ বিশেষভাবে এক্ষেত্রে উঠে আসছে যে আজকে এই পরমাণু যুদ্ধ বা এই যে পরমাণু অ্যাটাক, আমেরিকার একটা চিন্তা ভাবনা ছিল যেটা গোটা বিশ্ব অবাক হয়ে দেখেছে, এতটা পরিবর্তন হয়ে গেল। কি সেই 10টা কারণ, এবার সেদিকে আমরা নজর রাখবো। আমরা আলোচনা করছিলাম যে কি কি ঘটে গেল শেষ 90 মিনিটে। এবার আমরা যেদিকে নজর রাখবো, যে পরমাণু হরমুজের কন্ট্রোল ছাড়াও যুদ্ধজয়ী ইরানের কোন 10টা শর্ত মাথা নিচু করে মেনে নিল আমেরিকা। আমরা এই শর্তগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে আমেরিকার কাছ থেকে একটা প্রতিশ্রুতি ইরানের চাওয়া হয়েছিল। ইরানের বক্তব্য ছিল যে কোনো রকমভাবে তাদের ওপর আর সামরিক হামলা চালানো যাবে না। এমনকি তারপরে 2 নম্বর পয়েন্টটা ছিল হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যে স্ট্রেট অফ হরমুজ যাকে খোলা নিয়ে শুরু হয়েছিল এই লড়াই। এবারে আমরা আসবো হচ্ছে 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। শুভাশিস ব্যানার্জি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস, এটা তো মোসাদ অনেক আগেই বলে দিয়েছিল যে ইরানের কাছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর নেই, তাহলে আমেরিকা কিসের ভিত্তিতে এতদিন পর্যন্ত এই লড়াইটা চালিয়ে গেল, আর শেষ পর্যন্ত এসেই বা পিছু হটলো কেন? মোসাদ ভুলে যান, অরিজিনাল আর্কাইভ রিপোর্ট অফ ডিএনআই তে বলেছে যে দেয়ার ইজ নো চান্স, আমি কোট করছি, আমার লেখা আছে, আমি কোট করছি, দেয়ার ইজ নো চান্স of finding a nuclear reactor or any kind of nuclear experimentation being carried out in the territory of Republic of Iran. এটা ডিএনআই এর রিপোর্ট, তুলসী গবার্ডের ডিএনআই এর রিপোর্ট, যেটা নিজের দেশের রিপোর্ট। সেটা কেন ডোনাল্ড ট্রাম্প দেখবে না? ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বড় নিজস্ব ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, তার দেওয়া রিপোর্ট কেন দেখবে না ডোনাল্ড ট্রাম্প? কি কারণে দেখবে না? তার কারণটা হচ্ছে ইরান অ্যাটাকটা ওয়াজ প্রিমেডিটেটেড, এবং এই গোটা ঘটনাটা একটা সাজানো ঘটনা, যাতে করে ইরান দখল করে, তেল দখল করে আমেরিকার যে ইকোনমিটা আজকে নিচের দিকে, সেই ইকোনমিটা বাঁচানো যায়। আমেরিকার ইকোনমি পতনের দিকে, আমেরিকার মিড টার্ম ইলেকশনের রেজাল্ট ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যেতে চলেছে, এটা বুঝে সে তার পিঠ বাঁচানোর জন্য গোটা স্টোরিটা তৈরি করছে। এবং এই গোটা স্টোরিতে ইরান হচ্ছে একটা ভিকটিম, যাকে লুট করে সেই গোটা ইকোনমিটা বাঁচানোর জন্য তাকে লুট করেছিল, এবং তার জন্য ব্যবহার করেছিল ইসরায়েলকে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। একদম। এবং এখান থেকে আরেকটা বিষয়, তাহলে এবার কি করবে? তাহলে কি এবার ইরান এই ইউরেনিয়াম নিয়ে নিজেদের মতো করে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারবে? তাহলে আমেরিকার এখন সেই নিষেধাজ্ঞাটা কোথায় গেল? নিষেধাজ্ঞা কে মানে মশাই? ভারতবর্ষ মানে? ভারতবর্ষ মেনেছে? কোন দেশ যাদের পাওয়ার আছে তারা মেনেছে? কেউ মানে না। নিউক্লিয়ার ট্রিটি কটা দেশ মেনেছে? কে মেনেছে? কেউ মানেনি। ভারতবর্ষ যখন স্মাইলিং বুদ্ধা করেছিল তখনও তো আমেরিকার প্রবলেম ছিল। আমেরিকার মুখের উপরে দিয়ে ভারতবর্ষ নিজে স্মাইলিং বুদ্ধা করে বেরিয়ে গেছে। কিছু করতে পেরেছে? কিচ্ছু করতে পারবে না। ইরান যদি মনে করে তার এনার্জি সভারেনিটি ডিমান্ডে তাদের নিউক্লিয়ার প্র্যাকটিস করতে হবে, তারা করবে।
সেই জন্য এটা মানে নয় যে সে সেটা টেররিস্ট অর্গানাইজেশনদের দেবে। যদি ইরান সত্যি প্রমাণিত হতো যে ইরান টেররিস্ট অর্গানাইজেশনদের কাছে জিনিসগুলো দেয়, তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারত। আমি তো বলবো হ্যাটস অফ সততার, যেটা ডিএনআই দেখিয়েছে। ডিএনআই চাইলে একটা ক্যামোফ্লাজ রিপোর্ট দেখাতে পারতো, ডিএনআই চাইলে একটা মক রিপোর্ট দেখাতে পারতো, ডিএনআই চাইলে এমন কোন রিপোর্ট দেখাতে পারতো যেটা প্রমাণ করছে যে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে ইরানে, কিন্তু বা মোসাদও করতে পারতো, করেনি যে তো তারা। বিষয়টা ইরান রেখেছে সেটা হচ্ছে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা। এই পথে কি হাঁটবে শেষ পর্যন্ত আমেরিকা? এখন মাথা নোয়ালেও দীর্ঘকালীন ক্ষেত্রে কি এই পয়েন্টে স্থির থাকবে আমেরিকা? কারণ তারা যে কথা কথাই তো রাখে না। না না, এখানে কথা রাখারাখির কিছু নেই। এখানে কেউ পার্কে ঘুরতে বেরোয়নি কথা রাখতে হবে, এটা ভ্যালেন্টাইন্স ডে পালন হচ্ছে না। সিম্পল কথা, এটা ডক্ট্রিন, তোমাকে লিখতে হবে, পেপারে সই করতে হবে। ডোনাল্ড ট্রাম্প 10ই এপ্রিলে বসে সই করতে হবে, একটু সাইন পেপার, যেখানে লেখা থাকলে ইসলামাবাদের অমুক ঘরে অমুক টাইমে অমুক সময়ে বসে অমুক অমুক লোকের প্রেজেন্সে আমি এই ডক্ট্রিনটা সাইন করলাম, যেখানে এই 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 পয়েন্টের উপর নেগোশিয়েট করে এগ্রিড আপন হয়েছে। যদিও আমার ব্যক্তিগতভাবে ধারণা যে এই এন্টায়ার পিস প্রসেসটা ফেল করবে, আর ব্যক্তিগতভাবে 10 তারিখ এই সাইনটা হবে না, এটা ফেল করবে। হ্যাঁ, পিস প্রসেসটা ফেল করবে। কারণ না, কারণটা আমি বলে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি। কারণটা একটা খুব ইম্পর্টেন্ট কারণ আছে, সেটা হচ্ছে কনভেনশনাল টেন্ডারিং প্রসেস, বা যেটাকে বলি আমরা টেন্ডারিং, যারা বোঝে টেন্ডার হওয়াটা, এই যে ক্ষয়ক্ষতিগুলো ইরান করেছে গোটা গোটা মিডল ইস্ট জুড়ে, সেই ক্ষয়ক্ষতিগুলো টেন্ডারিং ভ্যালু কিন্তু 17 টাইমস অফ দ্য রিয়েল ভ্যালু। মানে 100 টাকা দিয়ে যদি কোনো জিনিস আমেরিকা তৈরি করতে করেছে, সেটা আজকের ডেটে দাঁড়িয়ে রিবিল্ড করতে গেলে 1700 টাকা লাগবে। সুতরাং এই টেন্ডারিং ভ্যালুটা যেভাবে বেড়ে গেছে হিউজ, সেখানে ইরান দাঁড়িয়ে যখন বলছে, দেখুন ওই পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্ট আছে যে আমাদের এন্টায়ার ক্ষয়ক্ষতির খতিয়ান পয়সাটা ফেরত দিতে হবে, কম্পেনসেশন বলে যেমন একটা পয়েন্ট আছে। একদম এই কম্পেনসেশনের পয়েন্টটা রয়েছে। হ্যাঁ, এই কম্পেনসেশনের পয়েন্টটা গত 5টা পয়েন্টের মধ্যে ছিল, এই 5টা পয়েন্ট, এই 10টা পয়েন্টের মধ্যেও আছে এবং আগামী দিনেও থাকবে। আমি আপনাকে বলছি আমার যথা ক্ষুদ্র নেগোসিয়েশনের অভিজ্ঞতা থেকে, সেটা হলো এই 10টা পয়েন্টারের মধ্যে স্ট্রাইকিং পয়েন্টার বলে একটা কথা বলা হয় নেগোসিয়েশনে, যেটাকে ভিত্তি করে নেগোসিয়েশনটা সব থেকে গরমাগর্মি হয়, সেটা হলো এই কম্পেনসেশন। ঠিক, এই কম্পেনসেশন আমেরিকা দিতে চাইবে না, কারণ এটা আমেরিকার এন্টায়ার আপনার ক্ষয়ক্ষতিকে মানে বিপদে ফেলে দেবে। দ্বিতীয় জিনিস হচ্ছে আমেরিকার ইকোনমিকে বিপদে ফেলে দেবে। এবং তৃতীয় কথা, ইসরায়েল তখন বলবে ভাই আমি কি পেলাম, আমার কি হলো, তোমরা তোমাদের মতো কম্পেনসেশন এক্সচেঞ্জ করছো, তোমরা তোমাদের মতো বিভিন্ন ট্রিটি করছো, এখানে ইসরায়েল কোথায় গেল, ইসরায়েলের রাষ্ট্রটা কোথায় গেল, সেটা তো বুঝতে হবে। ঠিক, আমি এই পয়েন্টটাতে আসবো 6 নম্বর পয়েন্টে। সেটা হচ্ছে যে ইরান আরো একটা সেখানে পয়েন্ট দিয়েছে যে তৃতীয় পক্ষকে দিয়ে তাদের ওপর কোনো রকম অ্যাটাক করা যাবে না। এই তৃতীয় পক্ষটা কি ইসরায়েল? অফকোর্স ইসরায়েল। এই গোটা ঘটনাটা কি হয়ে গেছে জানেন তো, হাম দিল দে চুকে সানামের সালমান খান হয়ে গেছে, এই অজয় দেবগান হয়ে গেছে। মানে কিছুই পেলো না বেচারা, লাস্টে ঐশ্বর্যাকেও পেলো না, আর সিনেমার হিরো হতে পারলো, কিছুই করতে পারলো না। লাভটা কি হলো, বেচারা যুদ্ধ করলো, নিজের ক্ষয়ক্ষতি করলো, একটা আইডিওলজিক্যাল স্ট্যান্ড নিল আমেরিকার সাথে, এন্ড অফ দ্য ডে কোথায় গেল? দে আর স্ম্যাশড। তেল আবিবে যে 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 ক্ষয়ক্ষতিগুলো হয়েছে তার খতিয়ানের ব্যাপার নিয়ে কেউ লিখেছে? আমেরিকার কোন পয়েন্টারের মধ্যে সেটা মেনশন করা আছে? ইরানের কোন পয়েন্টারের মধ্যে সেটা মেনশন করা আছে? হোয়াট আর ইসরায়েলস পয়েন্ট? ইসরায়েলও তো একটা স্টেক হোল্ডার এই যুদ্ধে। ওয়্যার আর ইসরায়েলস পয়েন্ট? ইসরায়েলের পয়েন্টগুলো কোথায়? কোথায় লেখা আছে ইসরায়েলের পয়েন্টগুলো, যেখানে ইসরায়েল বলছে আমার এই ক্ষয়ক্ষতি হচ্ছে, আমার এটা চাই, আমার ওটা চাই? কিছু তো বলছে না, শুধু তেল 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 করে চেঁচালে তো হবে না। আর হরমুজ প্রণালীতে স্যাংশন ইরান লাগাবে স্যাংশন। তার কারণ ইরান জানে আমেরিকাকে হাঁটুতে আনতে গেলে, ইসরায়েলকে হাঁটুতে আনতে গেলে এই স্যাংশন ইজ ইম্পর্টেন্ট। গ্লোবাল সাপোর্ট কি করে পেয়েছে? ইউরোপের জাহাজ ছেড়ে গ্লোবাল সাপোর্ট পেয়েছে, আপনার নেটো অন্তর্ভুক্ত বহু দেশের জাহাজ ছেড়ে গ্লোবাল সাপোর্ট পেয়েছে, রাশিয়া ইন্ডিয়ার জাহাজ ছেড়ে। গ্লোবাল এই যে সাপোর্ট গুলো ইরান তৈরি করেছে, খুব বুদ্ধি করে তৈরি করেছে। এবং তার সাথে কি করেছে, তার সাথে আমেরিকা এবং ইসরায়েলকে কর্নার করে দিচ্ছে। আজকে আমেরিকা এবং ইসরায়েলকে নিজের স্টেটাসটাকে এক্সপ্লেন করতে হবে। যদি এক্সপ্লেন না করতে পারে, মহাবিপদ, তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না।
একদম। আমি একটু দেখাই যে স্ট্রেট অফ হরমুজ সেটা কোথায় অবস্থিত। শুভাশিস, আমি আপনার কাছে আসছি, আমি একটু ম্যাপটা দেখাই, আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে স্ট্রেট অফ হরমুজটা কোথায় রয়েছে এবং কোন জায়গাটাকে নিয়ে এই যুদ্ধটা 1 মাসের বেশি পেরিয়ে গেল। এই হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই ছোট্ট অংশটাকে নিয়ে এত লড়াই, এবং ইরানের তার সাথে ওমানের দায়িত্বে থাকা এই স্ট্রেট অফ হরমুজটাকে আমেরিকা বিনা শর্তে তারা দখল করতে চেয়েছিল। আর ইরানও কন্টিনিউ যুদ্ধটাকে চালিয়ে গিয়েছে কিভাবে না, স্ট্রেট অফ হরমুজের ওপর তারা স্যাংশন লাগাবে, 5টা দেশ ছাড়া অন্য দেশের জাহাজ এখান থেকে বেরোতে পারছিল না। কিন্তু কোথাও গিয়ে শেষ পর্যন্ত আমেরিকাকেই কিন্তু চাপের কাছে নতি স্বীকার করতে হয়েছে। আমেরিকা হয়তো আজকে বুঝতে পেরেছে যে এই স্ট্রেট অফ হরমুজ বা এই যে এই অংশে থাকা একটা ছোট্ট জায়গা, এই যে খার্ক আইল্যান্ড, এই খার্ক আইল্যান্ডকে কোনোভাবে কোনো অবস্থাতেই ইরান হাতছাড়া করবে না। এবার আমরা আবার আলোচনাতে আসবো, শুভাশিসের কাছে চলে যাব। শুভাশিস, আরও একটা বিষয় নিয়ে এবার একটু আলোচনায় আসবো, সেটা হচ্ছে এই যে জাতিসংঘের যে প্রস্তাবগুলো রয়েছে, সেই জাতিসংঘের বিষয়েও কিন্তু ইরান একটা সেই জায়গাতেও একটা তাদের প্রস্তাব দিয়েছে। তাহলে এই জাতিসংঘ থেকে পরমাণু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমস্ত নিরাপত্তা প্রস্তাব বাতিল করতে হবে, আর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সিদ্ধান্তটাও বাতিল করতে হবে। এই যে দুটো পয়েন্ট, এইটা এবার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। দেখুন, এই যে নিউক্লিয়ার ট্রিটি বা নিউক্লিয়ার রিজার্ভেশনস বা নিউক্লিয়ার রেস্ট্রিকশনস, এর প্রচুর পলিটিক্যাল লিমিটেশনস আছে। আপনি ভেবে দেখুন একটা সংস্থা ডিসাইড করে দিচ্ছে অন্য সংস্থার এনার্জি ইকুয়েশন, অর্থাৎ আপনার নিজস্ব রাইট নেই আপনি নিজের দেশের মানুষের জন্য কি ভালো করতে পারবেন আর না পারবেন। ধরুন, আমি ফর এক্সাম্পল বলছি, যদি ইন্ডিয়া মানে না, ধরুন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গত 15ই অগস্ট বললেন যে আমরা ভারতবর্ষকে 2047 সালে গিয়ে নিউক্লিয়ার ইলেকট্রিফিকেশনের দিকে এগোবো, কারেক্ট? এইখানে দাঁড়িয়ে যদি বাকি জাতিসংঘ বললো বা এই ধরনের সংস্থা বললো যে আমরা এটা ইন্ডিয়াকে করতে দেবো না, কোটি টাকা ইন্ডিয়ার সব থেকে বেশি, তাহলে ইন্ডিয়ার নিজস্ব সভারেন ডিসিশন মেকিং ক্ষমতা নেই নিজের দেশ সম্বন্ধে। আপনি ডিসাইড করে দেবেন আমি কিভাবে থাকবো না থাকবো, কি জামা কাপড় পরবো আর কি খাবার খাবো? এটা তো হতে পারে না, এটা তো স্বৈরাচারী একটা মনোভাব। আমরা যদি আমাদের রাইটস কে প্রোটেক্ট না করতে পারি, গ্লোবাল রাইটস এর প্রতি যে বিরাট আর্কাইভ তৈরি করলো ইরান এই গোটা রিটালিয়েশনটা থেকে, এটা আমার আপনার জীবনের পরেও যারা অধ্যয়ন করবে ওয়ার্ল্ড পলিটিক্স, তাদের কাছে এটা একটা টেক্সট বুক রিটালিয়েশন হিসেবে ধরা থাকবে, যেখানে ইরান গোটা পারস্য প্রজাতি বুঝিয়ে দিল গোটা পৃথিবীকে যে কিভাবে লড়াই লড়তে হয় এবং কিভাবে নিজের রাইটসটাকে ধরে রাখতে হয়। ইরানের যথেষ্ট খারাপ জায়গা আছে, ইরানের যথেষ্ট খারাপ দিক আছে, কিন্তু সেই খারাপ দিকগুলো, খারাপ জায়গাগুলোকে দেখেও তাদের মানুষ যেভাবে ইরানের রেজিমের পাশে দাঁড়ালো, তাদের মানুষ যেভাবে আমেরিকাকে নাকানি চোবানি খাওয়ালো, যেভাবে ইসরায়েলকে আক্রমণ রিপ্লাই দিল, যেভাবে বন্ধু হিসাবে ইরান ইন্ডিয়াকে তেল ছেড়ে দিল, সেটা অ্যাজ এ ভারতীয় হিসাবে আমার খুব গর্ববোধ হয় যে এরকম একটা দেশে এবং একটা দেশের এন্টায়ার পরিধিকে অধ্যয়ন করার জায়গা আমাদের মধ্যে এসছে। ঠিক। এবার হচ্ছে এই যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা, সেখান থেকেও কি সমস্ত নিষেধাজ্ঞাগুলো এবার প্রত্যাহার তাহলে হবে? না হলে তো ইরান, আপনি যেটা বলছেন যে শান্তি প্রস্তাব বা যেটা 10 তারিখে সই হতে চলেছে, সেখানে তো ইরান সই করবে না, না করার চান্স হাই। এখানে প্রচুর পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোর পরিধি হিউজ। মানে এটা ইভেন এখানে আমি এমনও কিছু পয়েন্ট দেখছি, যেরকম রাইটলি আপনি পয়েন্ট আউট করলেন এই নিউক্লিয়ার সভারেনিটিটা, এরকম বহু পয়েন্ট আছে যেই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি আমাদের পক্ষে ধরা খুব কঠিন, যে সেটা আমেরিকা বা ইসরায়েলের এখতিয়ারে আছে কি যে সেটা নিয়ে ডিসিশন নেওয়ার। তাহলে ডিসিশনটা নেবে কি করে? মানে নেগোসিয়েশনে যদি আমি ডিসিশনই না নিতে পারি, তাহলে আমি সেই নেগোসিয়েশনে তো সেই পয়েন্টটা নিয়ে আলোচনাতেই বসতে পারবো না। তাহলে জাতিসংঘের লক্ষ্যে থাকতে হবে, তাহলে নিউক্লিয়ার অর্গানাইজেশনের লক্ষ্যে থাকতে হবে, নাহলে ডিসকাশন পরিপূর্ণ হচ্ছে না। কারণ ইরান, আমি আপনাকে বারবার বলছি, 10টা পয়েন্টের মধ্যে অন্তত 2 থেকে 3টে পয়েন্ট আমার যখন দেখছিলাম আমার মনে হয়েছে যেগুলো রেজাল্ট বার করা নেগোসিয়েশনে অসম্ভব। ঠিক। এবং সেইগুলো কি করে নেগোসিয়েটেড হয় সেটাই হবে এই গোটা
পিস প্রসেসের ডিরেকশন। এবার যে পয়েন্টটাতে আসবো সেটা হচ্ছে যে এই যে সেনা প্রত্যাহার, ইতিমধ্যেই আমরা গত 2-3 দিন ধরে দেখছিলাম যে বেশ কিছু F-15 F-35 সেগুলো ইরানের ভেতর ঢুকে যাচ্ছিল। এর মধ্যে বেশ কয়েকজন যারা পাইলট তারা ইজেক্ট করতে বাধ্য হয়েছিলেন, তারপরে হেলিকপ্টার ঢুকেছিল খুব নিচু দিয়ে তাদেরকে উদ্ধার করতে। তার মানে আমেরিকা চেষ্টা করছিল শেষ মুহূর্তে ঠিক ইরাকের মতো আফগানিস্তানের মতো সেনা ইরানে ঢুকিয়ে দিয়ে তাদের ওপর একটা প্রেশারাইজ করতে। এবার আমেরিকা কি করবে? শেষ পর্যন্ত কি সেনা প্রত্যাহার করে নেবে? তার ন্যারেটিভটা তৈরি করবে, শান্তির জন্য আমরা পিছন পায়ে হাঁটলাম। এবার একটা জিনিস বুঝবেন, দুটো লোকের মধ্যে মারপিট হচ্ছে, একজন আরেকজনকে মেরে মুখ চোখ ফাটিয়ে দিচ্ছে, আরেকজনে চালিয়েছে, তখন তারও একটু কানটার মুখ চোখ ফেটেছে। এবার যে পেছনে শান্তির জন্য হাঁটতে শুরু করলো, তারপর ধরে নিতে হবে তার যাই ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে ক্ষয়ক্ষতিটায় তার ব্যথাটা অনেক বেশি হচ্ছে, তার জন্য সে পেছনে ফিরছে। একটা কথা জানাটা আমাদের সবার দরকার, সেটা হলো পিস টক তখনই স্টার্ট হয় যখন ভায়োলেন্সের বিরোধী, মানে ভায়োলেন্সের কাউন্টার হিসাবে এক্সট্রিম ভায়োলেন্স তৈরি করা। আমাকে একটা লোক একবার একটা চড় মারলো, আমি তার অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যে শর্তগুলো ইরানের তরফ থেকে দেওয়া হয়েছে সেই শর্তগুলো কি মানা হবে? শুভাশিস, যেটা আপনি বলছিলেন। আমি সেটাই বলছি, কাউন্টার ভায়োলেন্সটা ইরান এবং আমেরিকার মধ্যে ইরান মারাত্মক করেছে, এবং বারংবার বলছি ইরানের যত ক্ষতি হয়েছে আমেরিকার সেই তার থেকে অনেক বেশি এস্টাবলিশমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, পলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক ক্ষতি হয়েছে, যেগুলোকে আপনি অর্থ দিয়ে বিচার করতে শুধু পারবেন না, তার মধ্যে তার ইমেজ ভ্যালু আছে যেটা মারাত্মক, সাংঘাতিক ইমেজ ভ্যালু। ওয়ার্ল্ড পোডিয়াম গুলো তার স্ট্যাটাস দেখিয়েছে। এই যে নেটো আমেরিকার সাহায্যে দাঁড়ালো না, এটা কি ভ্যালুয়েশন করা যায়? এটা কি পয়সা দিয়ে ভ্যালুয়েশন করা যায়? কি কারণে ইটালি, স্পেন এরা দাঁড়ালো না, এটা কি পয়সা দিয়ে ভ্যালুয়েশন করা যায়? ইন্ডিয়ার কাছে যে তেলটা পাঠালো, সেই তেলটার জন্য ইন্ডিয়া যে পয়সাটা দিল, সেটাই কি একমাত্র ভ্যালুয়েশন? এটা হতে পারে কোনোদিন? তার যে লজিক্যাল স্ট্যান্ড, পলিটিক্যাল স্ট্যান্ড, ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড, ইমোশনাল স্ট্যান্ড, ইন্টেলেকচুয়াল স্ট্যান্ড, ইন্টেলিজেন্স স্ট্যান্ড, এই প্রতিটা স্ট্যান্ডের ভ্যালুয়েশন যদি করেন, তাহলে নেট ওয়ার্থ অফ দিস টাসেলে আমেরিকা হেরে গেছে, এবং হেরে গেছে বলেই তারা আজকে বারংবার পিস টকে বসতে চাইছে। এবং ইরান যদি চাইতো যে এই যুদ্ধটা না শেষ হোক, ইরান কিন্তু এই পিস টকটাকে আরো ডিলে করাতে পারতো। ইরান করলো না, কারণ ইরান চায় তাদের মানুষরা সুরক্ষিত থাকুক। তার জন্য ইরান জিতে যাওয়ার পরেও ইরান পিস টকে বসতে থাকলো, কারণ ইরানেরও যে ক্ষতিটা হয়েছে সেটাও ইরান জানে যে আগামী দিনে তাদের পক্ষেও একটা অর্থনৈতিক চাপ আসতে চলেছে, এবং সে কারণেই তারা পিস টকটায় রাজি হলো। আদারওয়াইজ যদি আপার হ্যান্ড দেখেন, সেটা কিন্তু ইরানের অনেক বেশি দেন আমেরিকা এট দিস পয়েন্ট অফ টাইম। ঠিক, আমরা 9টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এবার আসবো 10 নম্বর পয়েন্টটা। সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো তার মধ্যে 10 নম্বর পয়েন্টটা হচ্ছে আরো বেশি করে তাৎপর্যপূর্ণ। ইরান বলছে যে সব ফ্রন্টে তারা যুদ্ধবিরতি চাইছেন। শুধুমাত্র ইরান নয়, একই সঙ্গে লেবানন, সিরিয়া, তাদের কথাও কিন্তু এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। সেটা কি সম্ভব? করতে হবে। পিস ক্যানট বি ইন টিটস এন্ড বিটস। পিস হবে একটা সামগ্রিকতায়। পিস কোনোদিন হতে পারে না যে আমি আপনাকে 20% পিস দিলাম, বাকি 80% আপনাকে আমি ভায়োলেন্ট রাখলাম, মানে আমি কানের গোড়ায় শুধু মারবো না, বাকি সব জায়গায় আপনাকে পিটাবো। এটা তো কোনোদিন কোনো প্রসেস হতে পারে না। এটা পিস কেন মাল্টি ফ্রন্টে বন্ধ করতে চাইছে? কারণ ইরান অ্যাজ এ অ্যালায়েন্স এই গোটা কনফ্লিক্টটা জিতে বেরোতে চাইছে। কারণ ইরান বুঝেছে বিশ্বের একটা বড় অংশ, যারা ধরুন সামরিক অ্যানালিসিস করে বা যারা ডিপ্লোম্যাটিক স্টাডিজ এর লোকজন, তারা সবাই বুঝতে পেরেছে রিয়ালিটিটা কি, তারা বুঝতে পেরেছে তারা কতটা জিতেছে, তারা বুঝতে পেরেছে যে লড়াইটা তারা লড়েছে সেটা কতটা কনভিনসিং। এবং সেই কারণে দাঁড়িয়ে আজকের ডেটে ইরান কিন্তু এই গোটা প্রসেসটার মধ্যে পিস মানে কমপ্লিট পিস চাইছে, যেটা আমাদের ধরুন আমাদের সহজভাবে বুঝতে গেলে আমাদের স্বাধীনতার সময় যে পূর্ণ স্বরাজের একটা কনসেপ্ট, এই পূর্ণ স্বরাজ কোন মানে পার্সেন্টেজ অফ কনসাইলেশন, এটা পুরোটাকে আমার চাই, আমার পুরোটা চাই। এই পুরোটা চাই এর মধ্যে অবভিয়াসলি সেই দেশগুলো যারা ব্রিড করেছিল আমাদের জন্য, সেই দেশগুলোকে তো আমি চাইবো ইন্ডিপেন্ডেন্ট পাক। এবং বলতে পারেন এটা কিছুটা ইসরায়েলকেও ঈর্ষণীয় করে দেওয়া, যে ইসরায়েলও ভাববে যে এই দেশগুলো তো ইরানের সাথে ছিল, ইরান এদেরকে বাঁচালো, আমি তো আমেরিকার সাথে ছিলাম, আমাকে কে বাঁচালো?
ঠিক। এটাও একটা সাইলেন্ট একদম। ল্যাঙ্গুয়েজ, এটা সাইলেন্ট এই ডায়ালগ। জায়গাগুলোর একটু অবস্থানটা একটু ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে কোথায় ইরান, কোথায় সিরিয়া, কোথায় লেবানন এবং কোথায় ইসরায়েল। যে শেষ যে 10 নম্বর পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই হচ্ছে ইরান এবং পারস্য উপসাগরে ধার ঘেঁষে থাকা এই যে কুয়েত, বাহরাইন, কাতার, দুবাই, ওমান, ইউএই, সৌদি আরব, সবকটা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ইরান যখন রিটালিয়েট করেছে, প্রত্যাঘাত করেছে, তখন এই দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আমরা যে দেশগুলোর কথা ইরান বলেছে এই চুক্তিতে, তার মধ্যে রয়েছে হচ্ছে লেবানন এবং সিরিয়া। কোথায়? এই হচ্ছে লেবানন আর এই হচ্ছে সিরিয়া। এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে ইসরায়েল অ্যাটাক করেছে, কখনো লেবানন, কখন সিরিয়া। ইরানের এই যে শেষ 90 মিনিট, অর্থাৎ শুভাশিস যেটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, গতকাল রাত্রি 6:30, তখনও পর্যন্ত ইরান কিন্তু প্রস্তুত যে হয়তো তাদের দিকে পরিণতি আসতে চলেছে ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ যেভাবে হয়েছিল, সেই রকম একটা কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এর আগেও বলে রেখেছিলেন। তিনি যুদ্ধ শেষ করতে চান, কিন্তু কিভাবে করতে চান তার হিন্ট কিন্তু তিনি সেই সময় তুলে ধরেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তিনি বলেছিলেন, তিনি তার পূর্বসূরীদের কথা উল্লেখ করেছিলেন। ইরান কিন্তু সেখান থেকে তৈরি ছিল যে কিছু একটা হয়তো ঘটে যেতে পারে। 9 কোটি মানুষ ইরানের, তারা 6:30 পর্যন্ত তারা কিছুই জানতেন না কি তৈরি হবে। ঘড়ির কাঁটায় ঠিক 6:32 একটা বৈঠকের খবর সূত্র মারফত উঠে আসছে, যেটা আপনি বললেন শুভাশিস যে এটা সম্পূর্ণ মিথ্যে, সর্বৈব মিথ্যে। ইরানের তরফ থেকে কে আলোচনায় বসেছিলেন? কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে এই যে শেষ 90 মিনিট ঘটনাটা পুরো বদলে গেল, যখন ইরান তৈরি হচ্ছে যে হয়তো তাদের এ মানচিত্রের মধ্যে কোনো একটা জায়গাতে বড় আঘাত আসতে চলেছে। সেখানকার ছাত্র, সেখানকার যুব, সেখানকার প্রশাসন সবাই তৈরি হচ্ছে। তাহলে খেলাটা ঘোরালো কে শেষ পর্যন্ত? কারণ আপনি বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা, পাকিস্তান যেটা বলছে সেটা সম্পূর্ণ প্রোপাগান্ডা। তাহলে কি সেই রাশিয়া আর চীনের প্রেশার? না না না, ইরান খুব ভালো মতনই জানতো আমেরিকা অ্যাটাক করবে না। আমি আপনাকে বলছি, এটা ভালো মতো জানতো। ইরান যেটা ভেবেছিল যে আমেরিকা আমাদের বিভিন্ন এনার্জি স্টেশনস গুলোকে হিট করবে এবং আমাদের ইলেকট্রিসিটি এবং বাকি যে জায়গাগুলোকে নষ্ট করে দেবে। নুক হবে না, এটা আমি আপনার চ্যানেলে সম্ভবত আপনার সাথে ইন্টারভিউতে আমি অনেকদিন আগে বলে দিয়েছিলাম, নুক হবে না, করার ক্ষমতা রাখে না আমেরিকা, তাই জন্য করতে পারবে না। পরিষ্কার কথা, আজকের ডেটে 2024 সালে তাই জন্য নুক হবে না। নুকটা শুধু ওই দেখানোর মতো, ভয় দেখানোর মতো, আর কিছু না। এবার ইরান যেটা করলো সেটা একটা অদ্ভুত ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসিটা বুঝতে হবে। সেটা হলো এই যে ইলেকট্রিসিটি, হোয়াট ইজ ইলেকট্রিসিটি? ইলেকট্রিসিটি হচ্ছে একটা সিভিল রিকোয়ারমেন্ট, একটা ইন্ডাস্ট্রিয়াল রিকোয়ারমেন্ট। ইলেকট্রিসিটি এমন একটা জিনিস যেটা সবার লাগে আজকের ডেটে। সেই ইলেকট্রিক হাবগুলোর আশেপাশে তারা তাদের জনসাধারণকে মানে ঘেরাও করে হিউম্যান চেইন বানিয়ে দাঁড়াতে বললো। কেন? এটা একটা অ্যাপিল তৈরি করলো সাধারণ মানুষের মধ্যে যে আপনারা দেশের স্বার্থে আজকে গিয়ে দাঁড়ান। কারণ তারা কি জানে যে যদি সেই জায়গাগুলো অ্যাটাক হয় তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষ মারা যাবে, এবং এটা কাইনেটিক ডক্ট্রিন, গ্লোবাল কাইনেটিক ডক্ট্রিনের ভার্টিক্যালি অপোজিট। সুতরাং সেটা হবে না। তো আজকের ডেটে কি হবে, আজকের ডেটে কি হওয়া সম্ভব সেটা আপনাকে আমি বুঝিয়ে বলছি। আজকের ডেটে এটা হওয়া সম্ভব হলো যে ইরান একটা বার্তা গোটা পৃথিবীকে দিয়ে দিল যে আমাদের রেজিম নিয়ে যদি ডিসকমফর্ট থাকতো তাহলে আমাদের দেশের এত জনসাধারণ শুধু কি আমাদের দেশের প্রোটেকশনের জন্য দাঁড়াতো, যেখানে আমাদের রেজিম চেঞ্জ করাটাই হচ্ছে আমেরিকার এজেন্ডা, বারবার বলছে, সেখানে আমাদের দেশের সাধারণ সমর্থকরা কি আমাদের দেশের ইলেকট্রিক্যাল হাবগুলোকে হিউম্যান চেঞ্জ করে দাঁড়াতো? কোনোদিন দাঁড়াতো না। এই ডিপ্লোম্যাটিক বার্তাটা সারা পৃথিবীর কাছে পৌঁছলো। দ্বিতীয় জিনিসটা কি ইরান পৌঁছে দিয়ে গেল, সেটা হলো আমেরিকার ব্যাকফুটে যাবে, এটা ইরান প্রেডিক্ট করেছিল, ইরান প্রুফ করে দিল আমেরিকা ব্যাকফুটে গেল। তৃতীয় জিনিসটা কি ইরান বলে দিল যে আমরা শান্তির পক্ষে আছি, কিন্তু আমাদের এই 10টা পয়েন্ট দেখতে হবে, এবং 10টা পয়েন্টে লাস্ট পয়েন্টে ইরান তার অ্যালাইকেও বাঁচাবার জন্য চেষ্টা করলো। অর্থাৎ গোটা পৃথিবীর কাছে বুঝিয়ে দিল যে ইরান কোনো সওদা, ইরান কোনো ব্যবসা করতে এই কাইনেটিকে ইন্ডালজ হয়নি। ইরান ইন্ডালজ হয়েছিল শুধুমাত্র তার সভারিন টেরিটোরিয়াল রাইটস কে বজায় রাখতে, এবং যেটার উপরে আঘাত এনেছিল আমেরিকা
তাই জন্য ইরান এটাকে প্রপাগেট করলো, প্রত্যাঘাত করলো এবং রিটালিয়েট করলো ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডাইনামিক্স, যেটা ইরান চেয়েছিল ওটা পৃথিবীর কাছে পৌঁছে দিত, এবং ইরান সেটা বুঝিয়ে দিল। অসাধারণ একটা ওয়ার স্ট্র্যাটেজি, অসাধারণ একটা ওয়ার ট্যাকটিক্স, যেটা আর্কাইভ করে রাখা হবে। আপনার এই পৃথিবী ছেড়ে চলে যাবারও 100 বছর বাদে এটা নিয়ে অধ্যয়ন হবে। একদম। কিন্তু 6:32 নাগাদ বেশ কয়েকটা সূত্রের খবর যেটা বলছে, এবং পাকিস্তানের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে বারবার করে, যে তাদের প্রধানমন্ত্রী বারবার ফোন কলে কথা বলার চেষ্টা করছিলেন, কখনো জেডি ভান্স, কখনো মার্কো রুবিও, কখনো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, এবং তারা চেয়েছিলেন যে সময়টা, অর্থাৎ এই যে সময়সীমাটা বেঁধে দেওয়া হয়েছিল টিউসডে 8 PM, সময়টা আরেকটু বাড়িয়ে দেওয়া হোক, যাতে ইরান এই স্ট্রেট অফ হরমুজ বিষয়ে আরেকটু সহজ কথা বলে, তারা আরেকটু নমনীয় হয়। কিন্তু যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গোটা বিশ্বের মানুষ যখন এই যুদ্ধটা নিয়ে অন্যরকম কথা বলছে, যখন গোটা বিশ্বের মানুষের ওপর অলরেডি প্রভাব পড়ে গেছে, বিশেষ করে ইরান যেখানে যেখানে হিট করে দিয়েছে, ইউরোপের মূল ভূখণ্ডে পৌঁছতে হয়তো আর একটু বাকি ছিল, কারণ সাইপ্রাস পর্যন্ত তারা অ্যাটাক করে দিয়েছিল। ইউরোপের সরে আসা, একের পর এক দেশগুলো সরে আসা, স্পেনের সরে আসা, এবং তার পাশাপাশি ব্রিটেনের সরে আসা, গোটা ইউরোপ মোটামুটি তৈরি ছিল যে তারা আর যাবে না এই যুদ্ধটাতে, তাদের আকাশসীমা আর তারা ব্যবহার করতে দেবে না, মোটামুটি গোটা ইউরোপ একজোট হয়ে গিয়েছিল। কোথাও গিয়ে এটাও কি ডোনাল্ড ট্রাম্পকে এই পিছিয়ে আসতে বাধ্য করলো? দেখুন, আমি বুঝতে পারছি না এটাই যে পাকিস্তানের কি যায় আসে ইরানের কিছু হলে, মানে পাকিস্তান কে, কোন চেয়ারের ভিত্তিতে পাকিস্তান এই যুদ্ধটার ইনিশিয়েশনটা নেবে, যে বন্ধ হোক, চলুক, হ্যান করুক, ত্যান করুক, তাদের এটারই তো কোনো প্রবলেমের মধ্যে নেই ইরানের জন্য। কেন করবে পাকিস্তান এটা? সুতরাং পাকিস্তান, আমি কেন বলছি এই ন্যারেটিভটা মিথ্যে, তার কারণটা হলো পাকিস্তান ইজ অ্যানাদার চিপ টুল অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যাকে ইউনাইটেড স্টেটস ব্যবহার করে একটা ন্যারেটিভ তৈরি করলো এবং পাকিস্তানকে বোঝালো যে তুমি এটা বলতে বাধ্য হও এবং বলো, তুমি হবে একটু সম্মান পাবে। আচ্ছা, শুনুন, যে লোকটা সারা জীবন সমাজে অবহেলিত, পিছিয়ে পড়া, যাকে কেউ পাত্তা দেয় না, তাকে দিয়ে আপনি কোনো সেলুনের ফিতে কাটান এবং সেটা রিল তৈরি করেন, ফেসবুকে লাগান, লোকজন হেভি লাইক দেবে, তাহলে কি সামাজিক একটা স্বীকৃতি পাচ্ছে, আর কিছু না। এই সামাজিক স্বীকৃতিটা আমেরিকা পাইয়ে পাকিস্তানকে ইউজ করে একটা ন্যারেটিভ আবার তৈরি করার চেষ্টা করলো, পিস প্রসেস। ঠিক, দ্যাটস ইট, নাথিং এলস। কিন্তু এখানে দাঁড়িয়ে কোথাও কি আপনার মনে হয় যে 10 তারিখ পর্যন্ত যে সময়সীমাটা দেওয়া হয়েছে, 10 তারিখে সেই চুক্তিপত্রটাতে সাইন হবে ইসলামাবাদে, যেটা আমরা শুরুতে বললাম, আপনিও বললেন, আমরা আলোচনা করলাম, সেই পর্যন্ত, আজকে হচ্ছে 8 তারিখ, 10 তারিখ আসতে এখনো 2 দিন বাকি, কোথাও গিয়ে কি আবার সাইরেনগুলো বাঁচতে পারে, সেই আশঙ্কা কি রয়েছে? কারণ একটু আগে আমরা আরও একটা ব্রেকিং নিউজ পেয়েছিলাম সূত্র মারফত, যে পার্সিয়ান গালফের যে এপারের দেশগুলো, সেখানে বেশ কিছু সাইরেন বাঁচতে শোনা গিয়েছে। দেখুন, ইসরায়েল কি করবে এই ব্যাপারে আমার একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন আছে। ঠিক, ইসরায়েল আজকে সকালেও সম্ভবত অ্যাটাক কন্টিনিউ করেছে, এবং সেই অ্যাটাক ইসরায়েল যে কোনো সময় করতো। ইসরায়েলের জায়গায় আমি থাকলেও আমি করতাম, কারণ আমি তো কিছু পেলাম না, তো আমি কেন অ্যাটাক করবো না? আমি তো করবো অ্যাটাক। এবার আজকের ডেটে দাঁড়িয়ে ইসরায়েলের স্ট্যান্ডটা তো জাস্টিফাই করতে হবে। পয়েন্টটা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে 10টা পয়েন্ট, যেই 10টা পয়েন্ট রাখা হয়েছে সেটা 10 তারিখ সাইন হবে কিনা আমার ডাউট আছে, এবং সাইন না হলে আমেরিকা কোথায় যাবে সেটাও আমার দেখার জায়গা আছে। ইরান হয়তো বা কোথাও গিয়ে নমনীয় হতে পারে, বাট আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই হরমুজ বলুন বা যে কোনো অয়েল সভারেনিটি বলুন বা তাদের নিউক্লিয়ার সভারেনিটি বলুন, এটা কোনোভাবেই কোনো বিশ্বের কোনো দেশের আওতায় ইরান যেতে দেবে না। তাই নেগোসিয়েশন পয়েন্টারও চেঞ্জ হতে পারে, নেগোসিয়েশন ভাইটালিটিসও চেঞ্জ হতে পারে, কিন্তু 10 তারিখে যে পিস প্রসেসের কথা বলা হচ্ছে সেটা ইমিডিয়েট সাকসেস পাবে বলে আমার মনে হয়। কিন্তু এখানে একটা ছোট্ট প্রশ্ন, ইসরায়েল ছেড়ে দেবে না, ইসরায়েল কাকে ছেড়ে দেবে না? ইসরায়েল কি আমেরিকাকে ছেড়ে দেবে না, না ইরানকে ছেড়ে দেবে না? কারণ ইসরায়েলের সঙ্গে তো ইরানের ডাইরেক্ট কোনো কনফ্লিক্ট ছিল না, তারা তো আমেরিকার সঙ্গ ধরে গিয়ে ইরানকে অ্যাটাক করেছিল। এক্স্যাক্টলি, তাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স ইউজ করা। আমেরিকাকে ছেড়ে দেবে না এই কথাটা কেন উঠে আসছে না? না, ইরান কেন এটাকে জড়িত হয়েছিল? কারণ ইরান তার লজিক্যাল ডিফারেন্স পেয়েছিল ইসরায়েলের সাথে।
এবং ইরান আর ইসরায়েলের এই লজিক্যাল ডিফারেন্সটা তো আজকের না, বহুদিনে। কিন্তু এই ডিফারেন্সটা ইহুদি এবং ইসলামিক যে রাষ্ট্রের দুজনের মধ্যে যে লড়াই আজকের না, হ্যাঁ, বহুদিনে। কিন্তু এটার এরকম বিভৎস কাইনেটিক একটা ফেজ এসে এসেছিল আমেরিকা যখন ক্যাটালাইস্ট হিসেবে কাজ করত। ঠিক, একদম। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ইরান যে ক্ষতিগ্রস্ত করলো ইসরায়েলকে, সেই ক্ষতিটা করার যে লেভেল অফ অ্যাগ্রেশনে তুলে দিয়ে ক্ষতিগ্রস্ত করলো, আমরা জানি না এখনো ইসরায়েলের কে কে জীবিত কে কে মৃত, হোয়াট এভার, সেই জিনিসটা তো একটা অডিট হবে। একটা ওয়ারের তো অডিট হয়, একটা লসের তো অডিট হয়। সে অডিটটা তো ইসরায়েল দেখবে আমার কি কি গেল, সে আমার কি কি গেল নিয়ে আজ না হলে কাল তাকে আমেরিকার সাথে টেবিলে বসতে হবে। সব জিনিসের উত্তর তো যুদ্ধ হতে পারে না, টেবিলে বসতে হবে। সেখানে তো সেটা তো তাদের লজিক্যাল ডিফারেন্স আনবে আমেরিকার সাথে, যে আমি তোমাকে সহযোগিতা করে আমি কি পেলাম, আমি তো লোকসান হলো। ঠিক। তো দেয়ার লাইজ ইসরায়েল স্ট্যান্ড, যে ইসরায়েল তখন কি স্ট্যান্ড নেবে, যে ইসরায়েল তো তখন বলতেই পারে যে আমিও ইউরোপদের সাথেই থাকলাম, আমি আপনার সাথে কোনোদিন আর জড়িত হব না। আপনি এইভাবে লজিক্যালি কর্নার, এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতিকে কি বলবেন? এটা কি পুরোটাই সিআইএ এর ব্যর্থতা? শুধু সিআইএ নয়, আমেরিকা অ্যাজ আ স্টেট অফ অ্যাফেয়ার্স পুরোটাই ব্যর্থ হয়েছে। আমেরিকা আজকে পলিটিক্যালি হেরেছে, কাইনেটিক ওয়াইজ হেরেছে। আমেরিকা ভেবেছিল যে আমি পাড় নাচুই পানি করে একটা মাঝামাঝি জায়গায় থাক। আমেরিকা আজকে টেরিটোরিয়ালি কাউকে আমেরিকা পৌঁছতে পারবে না বলে সে ভেবেছিল আমি ইসরায়েলকে ব্লিড করাবো, আমি আরামসে যুদ্ধ খেলাটা খেলবো। কিন্তু আমেরিকা আজকে ইকোনমিক লস হয়েছে, লজিক্যাল লস হয়েছে, টেরিটোরিয়াল লস হয়েছে, নানান রকম লস ফেস করেছে। আজকে ইসরায়েলের মতো টুলকে আমেরিকা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের মতো টুল প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কিছুটা সত্যি কিছুটা কাউন্টার ন্যারেটিভ আছে। কিন্তু এটাও তো বাস্তব যে আমেরিকার যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো আমেরিকা এক্সপেক্ট করতে পারেনি। ইসরায়েল তো জানতোই তাদের ক্ষয়ক্ষতি হবে, ইরান তো জানতোই তাদের ক্ষয়ক্ষতি হবে, ইরান তো রেডি ছিল ক্ষয়ক্ষতি হওয়ার জন্য। কিন্তু আমরা যে ন্যারেটিভটা পড়তাম এতদিন ধরে যে অ্যাসিফ মানে পুরো ক্ষয়ক্ষতিটা ইরানেরই হবে আর কারোর কিছু হবে না, সেটা তো পুরো উল্টে গেল না। এবং উল্টো সাইডে যে ক্ষয়ক্ষতিটা হলো আজকে, তার জন্যই তো পিস টকসটা স্টার্ট করছে। একদম, অর্থাৎ অনেকগুলো বিষয় এখনো দেখার, যে শেষ পর্যন্ত পিস টকটা কোথায় শেষ হয় এবং শেষ পর্যন্ত এই যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো, অর্থাৎ এখনো বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা রয়েছে যে আমেরিকা কি শেষ পর্যন্ত হরমুজ প্রণালীটা এইভাবে ছেড়ে দেবে, তারা কি সেনা প্রত্যাহার করবে, সিরিয়া লেবানন তাদের ওপর থেকে কি কোনোভাবে এই যে যুদ্ধ করা যাবে না যে শর্তগুলো ইরান দিয়েছে সেগুলো কি ইসরায়েল মেনে নেবে? কারণ ইসরায়েলও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। কোথায় রয়েছেন এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি কতটা সুস্থ সেটা নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে ডেভিড দাদি বার্নি, তিনি শেষ হয়ে গিয়েছেন, মোসাদের চিফ। এমনকি এইরকম ভিডিও সামনে এসেছিল যে মোসাদ নেতানিয়াহুর বাড়ি ঘিরে রেখেছে। এমন কথাও শোনা যাচ্ছে যে বেঞ্জামিন নেতানিয়াহুর পরিবারের অনেকে শেষ হয়ে গিয়েছেন। এই হিসেব নিকেশগুলো যখন সামনে আসবে, তেল আভিভে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেইগুলো যখন সামনে আসবে, তখন বোঝা যাবে যে আসল সত্যিটা ঠিক কোন দিকে গড়াচ্ছে। অনেক ধন্যবাদ শুভাশিস, অনেক ধন্যবাদ যে বিষয়টা সম্পর্কে আপনি বললেন এবং শেষ 90 মিনিট কেমন ছিল সেটা আপনি তুলে ধরলেন। একদিকে পাকিস্তান কি আদৌ এর মধ্যে কোথাও রয়েছে, নাকি পাকিস্তানকে দিয়ে কোথাও গিয়ে আমেরিকা নজর ঘোরানোর চেষ্টা চালিয়েছে, এবং একই সঙ্গে স্ট্রেট অফ হরমুজে কি শান্তি ফিরে আসবে? কারণ গোটা দেশ কিন্তু যথেষ্ট পরিমাণে বলা যেতে পারে যে ইরান বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে ইরানের বেশ কয়েকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সরাসরি হামলা চালিয়েছিল, তার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছিল। শুধুমাত্র ইরান তাতে এফেক্টেড হবে এমন নয়, পার্সিয়ান গালফের যে অন্য দিকের দেশগুলো রয়েছে তাদের মধ্যেও সেই তেজস্ক্রিয়তা ছড়িয়ে যেতে পারে, সেই আশঙ্কাটাও কিন্তু প্রকাশ করা হয়েছিল ইরানের তরফ থেকে। সুতরাং এখন দেখা যে শর্তগুলোকে সামনে রেখে আজকের এই যুদ্ধবিরতির পথে হাঁটা, একটা 10 তারিখে তার পিসটকে সাইন করা, আদৌ কি আমেরিকা শেষ পর্যন্ত পিসটকে সাইন করে? সেই চুক্তিটা কি আদৌ শেষ পর্যন্ত হয়? কোথায় গিয়ে দাঁড়ায় পরিস্থিতি? সম্পূর্ণ আপডেট আমরা আপনাদেরকে জানাতে থাকবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।